নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের দ্বিতীয় পর্ব। অক্ষয়ের গলা বিশেষ ভালো ছিল না, কিন্তু সে যখন নিজে বেহালা বাজাইয়া গান গাহিত তখন অত্যন্ত কড়া সমজদার ছাড়া সাধারণ শ্রোতার দল আপত্তি করিত না, এমনকি আরও গাহিতে অনুরোধ করিত। অন্নদাবাবুর সঙ্গীতে বিশেষ অনুরক্তি ছিল না, কিন্তু সে কথা তিনি কবুল করিতে পারিতেন না। তবু তিনি আত্মরক্ষার কথঞ্চিত চেষ্টা করিতেন। কেহ অক্ষয়কে গান গাহিতে অনুরোধ করিলে তিনি বলিতেন, ওই তোমাদের দোষ, বেচারা গাহিতে পারে বলিয়াই কি উহার পরে অত্যাচার করিতে হইবে? অক্ষয় বিনয় করিয়া বলিত, না না অন্নদাবাবু, সেজন্য ভাবিবেন না, অত্যাচারটা কাহার পরে হইবে সেইটাই বিচার্য। অনুরোধের তরফ হইতে জবাব আসিত, তবে পরীক্ষা হোক। সেদিন অপরাহ্নে খুব ঘনঘোর করিয়া মেঘ আসিয়াছিল। প্রায় সন্ধ্যা হইয়া আসিল, তবু বৃষ্টির বিরাম নাই। অক্ষয় আবদ্ধ হইয়া পড়িল। হেমনলিনী কহিল, অক্ষয়বাবু, একটা গান করুন। এই বলিয়া হেমনলিনী হারমোনিয়ামে সুর দিল। অক্ষয় বেহালা মিলাইয়া লইয়া হিন্দুস্তানি গান ধরিল। বায়ু বহি পূর্বইয়া, নিদ নাহি বিনসাইয়া। গানের সকল কথার অর্থ স্পষ্ট বোঝা যায় না, কিন্তু একেবারে প্রত্যেক কথায় কথায় বুঝিবার কোনো প্রয়োজন নাই। মনের মধ্যে যখন বিরহ মিলনের বেদনা সঞ্চিত হইয়া আছে তখন একটু আভাসই যথেষ্ট। এটুকু বোঝা গেল যে বাদল ঝরিতেছে, ময়ূর ডাকিতেছে, এবং একজনের জন্য আর একজনের ব্যাকুলতার অন্ত নাই। অক্ষয় সুরের ভাষায় নিজের অব্যক্ত কথা বলিবার চেষ্টা করিতেছিল, কিন্তু সে ভাষা কাজে লাগিতেছিল আর দুইজনের হৃদয় সেই স্বরলহরীকে আশ্রয় করিয়া পরস্পরকে আঘাত অভিঘাত করিতেছিল। জগতে কিছু আর অকিঞ্চিৎকর রহিল না, সব যেন মনোরম হইয়া গেল। পৃথিবীতে এ পর্যন্ত যত মানুষ যত ভালোবাসিয়াছে সমস্ত যেন দুটি মাত্র হৃদয় বিভক্ত হইয়া অনির্বচনীয় সুখে দুঃখে আকাঙ্ক্ষায় আকুলতায় কম্পিত হইতে লাগিল। সেদিন মেঘের মধ্যে যেমন ফাঁক ছিল না, গানের মধ্যেও তেমনি হইয়া উঠিল। হেমনলিনী কেবল অনুনয় করিয়া বলিতে লাগিল, অক্ষয়বাবু, থামিবেন না, আর একটা গান, আর একটা গান। উৎসাহে এবং আবেগে অক্ষয়ের গান অবাধে উচ্চারিত হইতে লাগিল। গানের সুর স্তরে স্তরে পঞ্জীভূত হইল, যেন তাহা সূচিবেদ্য হইয়া উঠিল, যেন তাহার মধ্যে রহিয়া রহিয়া বিদ্যুৎ খেলিতে লাগিল। বেদনাতুর হৃদয় তাহার মধ্যে আচ্ছন্ন আবৃত হইয়া রহিল। সেদিন অনেক রাত্রে অক্ষয় চলিয়া গেল। রমেশ বিদায় লইবার সময় যেন গানের সুরের ভিতর দিয়া নীরবে হেমনলিনীর মুখের দিকে একবার চাহিল। হেমনলিনীও চকিতের মতো একবার চাহিল, তাহার দৃষ্টির উপরেও গানের ছায়া। রমেশ বাড়ি গেল। বৃষ্টি ক্ষণকাল মাত্র থামিয়াছিল, আবার ঝুপঝুপ শব্দে বৃষ্টি পড়িতে লাগিল। রমেশ সে রাত্রে ঘুমাইতে পারিল না। হেমনলিনীও অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া গভীর অন্ধকারের মধ্যে বৃষ্টিপতনের অবিরাম শব্দ শুনিতেছিল। তাহার কানে বাজিতেছিল, বায়ু বহি পূর্বইয়া, নিদ নাহি বিনসাইয়া। পরদিন প্রাতে রমেশ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ভাবিল, আমি যদি কেবল গান গাহিতে পারিতাম তবে তাহার বদলে আমার অন্য অনেক বিদ্যা দান করিতে কুণ্ঠিত হইতাম না। কিন্তু কোনো উপায় এবং কোনো কালেই সে যে গান গাহিতে পারিবে এ ভরসা রমেশের ছিল না। সে স্থির করিল, আমি বাজাইতে শিখিব। ইতিপূর্বে একদিন নির্জন অবকাশে সে অন্নদাবাবুর ঘরে বেহালাখানা লইয়া ছড়ির টান দিয়াছিল। সেই ছড়ির একটিমাত্র আঘাতে সরস্বতী এমনি আর্তনাদ করিয়া উঠিয়াছিলেন যে তাহার পক্ষে বেহালার চর্চা নিতান্ত নিষ্ঠুরতা হইবে বলিয়া সে আশা সে পরিত্যাগ করে।
আজ সে ছোট দেখিয়া একটা হারমোনিয়াম কিনিয়া আনিল। ঘরের মধ্যে দরজা বন্ধ করিয়া অতি সাবধানে অঙ্গুলি চালনা করিয়া এটুকু বুঝিল যে আর যাই হোক, এ যন্ত্রের সহিষ্ণুতা বেহালার চেয়ে বেশি। পরদিনে অন্নদাবাবুর বাড়ি যাইতেই হেমনলিনী রমেশকে কহিল, আপনার ঘর হইতে কাল যে হারমোনিয়ামের শব্দ পাওয়া যাইতেছিল। রমেশ ভাবিয়াছিল দরজা বন্ধ থাকিলেই ধরা পড়িবার আশঙ্কা নাই, কিন্তু এমন কান আছে যেখানে রমেশের অবরুদ্ধ ঘরের শব্দ সংবাদ লইয়া আসে। রমেশকে একটু লজ্জিত হইয়া কবুল করিতে হইল যে সে একটা হারমোনিয়াম কিনিয়া আনিয়াছে এবং বাজাইতে শেখে, ইহাই তাহার ইচ্ছা। হেমনলিনী কহিল, ঘরে দরজা বন্ধ করিয়া নিজে কেন মিথ্যে চেষ্টা করিবেন? তাহার চেয়ে আপনি আমাদের এখানে অভ্যাস করুন, আমি যতটুকু জানি সাহায্য করিতে পারিব। রমেশ কহিল, আমি কিন্তু নিতান্ত আনাড়ি, আমাকে লইয়া আপনার অনেক দুঃখ ভোগ করিতে হইবে। হেমনলিনী কহিল, আমার যেটুকু বিদ্যা তাহাতে আনাড়িকে শেখানোই কোনো মতে চলে। ক্রমশই প্রমাণ হইতে লাগিল রমেশ যে নিজেকে আনাড়ি বলিয়া পরিচয় দিয়াছিল তাহা নিতান্ত বিনয় নহে। এমন শিক্ষকের এত অযাচিত সহায়তা সত্ত্বেও সুরের জ্ঞান রমেশের মগজের মধ্যে প্রবেশ করিবার কোনো সন্ধি খুঁজিয়া পাইল না। সন্তরণ মূঢ় জলের মধ্যে পড়িয়া যেমন উন্মত্তের মতো হাত পা ছুড়িতে থাকে, রমেশ সঙ্গীতের হাঁটু জলে তেমনিতর ব্যবহার করিতে লাগিল। তাহার কোন আঙুল কখন কোথায় গিয়া পড়ে তাহার ঠিকানা নাই। পদে পদে ভুল সুর বাজে, কিন্তু রমেশের কানে তাহা বাজে না। সুর বেসুরের মধ্যে সে কোনো প্রকার পক্ষপাত না করিয়া দিব্য নিশ্চিন্ত মনে রাগ রাগিণীকে সর্বত্র লঙ্ঘন করিয়া যায়। হেমনলিনী যেই বলে, ও কি করিতেছেন, ভুল হইল যে, অমনি তাড়াতাড়ি দ্বিতীয় ভুলের দ্বারা প্রথম ভুলটা নিরাকৃত করিয়া দেয়। গম্ভীর প্রকৃতি অধ্যাবসায়ী রমেশ হাল ছাড়িয়া দিবার লোক নহে। রাস্তা তৈরি স্টিম রোলার যেমন মন্থর গমনে চলিতে থাকে, তাহার তলায় কি যে দলিত পিষ্ট হইতেছে তাহার প্রতি ভ্রুক্ষেপ মাত্র করে না, হতভাগ্য স্বরলিপি এবং হারমোনিয়ামের চাবিগুলার ওপর দিয়া রমেশ সেইরূপ অনিবার্য অন্ধতার সহিত বারবার যাওয়া আসা করিতে লাগিল। রমেশের এই মূঢ়তায় হেমনলিনী হাসে, রমেশও হাসে। রমেশের ভুল করিবার অসাধারণ শক্তিতে হেমনলিনীর অত্যন্ত আমোদ বোধ হয়। ভুল হইতে, বেসুর হইতে, অক্ষমতা হইতে আনন্দ পাইবার শক্তি ভালোবাসারই আছে। শিশু চলিতে আরম্ভ করিয়া বারবার ভুল পা ফেলিতে থাকে, তাহাতেই মাতার স্নেহ উদ্বেল হইয়া উঠে। বাজনা সম্বন্ধে রমেশ যে অদ্ভুত রকমের অনভিজ্ঞতা প্রকাশ করে, হেমনলিনীর এই এক বড় কৌতুক। রমেশ একবার বলে, আচ্ছা, আপনি যে এত হাসিতেছেন, আপনি যখন প্রথম বাজাইতে শিখিতেছিলেন তখন ভুল করেন নাই? হেমনলিনী বলে, ভুল নিশ্চয়ই করিতাম, কিন্তু সত্যি বলিতেছি রমেশবাবু, আপনার সঙ্গে তুলনাই হয় না। রমেশ ইহাতে দমিত না, হাসিয়া আবার গোড়া হইতে শুরু করিত। অন্নদাবাবু সঙ্গীতের ভালো মন্দ কিছুই বুঝিতেন না। তিনি একবার গম্ভীর হইয়া কান খাড়া করিয়া দাঁড়াইয়া কহিতেন, তাই তো, রমেশের ক্রমেই হাত বেশ পাকিয়া আসিতেছে। হেমনলিনী বলিত, হাত বেসুরায় পাকিতেছে। অন্নদা, না না, প্রথমে যেমন শুনিয়াছিলাম এখন তার চেয়ে অনেকটা অভ্যাস হইয়া আসিয়াছে। আমার তো বোধ হয় রমেশ যদি লাগিয়া থাকে তাহা হইলে উহার হাত নিতান্ত মন্দ হইবে না। গান বাজনায় আর কিছু নয়, খুব অভ্যাস করা চাই। একবার সারেগামার বোধটা জন্মিয়া গেলেই তাহার পরে সমস্ত সহজ হইয়া আসে। এ সকল কথার উপরে প্রতিবাদ চলে না, সকলকে নিরুত্তর হইয়া শুনিতে হয়। প্রায় প্রতিবৎসর শরৎকালে পূজার টিকিট বাহির হইলে হেমনলিনীকে লইয়া অন্নদাবাবু জব্বলপুরে তাহার ভগিনীপতির কর্মস্থানে বেড়াইতে যাইতেন। পরিপাক শক্তির উন্নতি সাধনের জন্য তাহার এই সাংবৎসরিক চেষ্টা। ভাদ্র মাসের মাঝামাঝি হইয়া আসিল, এবারে পূজার ছুটির আর বড় বেশি বিলম্ব নাই। অন্নদাবাবু এখন হইতেই তাহার যাত্রার আয়োজনে ব্যস্ত হইয়াছেন। আসন্ন বিচ্ছেদের সম্ভাবনায়
রমেশ আজকাল খুব বেশি করিয়া হারমোনিয়াম শিখিতে প্রবৃত্ত হইয়াছে। একদিন কথায় কথায় হেমনলিনী কহিল, রমেশবাবু, আমার বোধ হয় আপনার অন্তত কিছুদিন বায়ু পরিবর্তন দরকার। না বাবা? অন্নদাবাবু ভাবিলেন কথাটা সঙ্গত বটে, কারণ ইতিমধ্যে রমেশের উপর দিয়া শোক দুঃখের দুর্যোগ গিয়াছে। কহিলেন, অন্তত কিছুদিনের জন্য কোথাও বেড়াইয়া আসা ভালো। বুঝিয়াছ রমেশ, পশ্চিমই বলো আর যে দেশই বলো, আমি দেখিয়াছি কেবল কিছুদিনের জন্য একটু ফল পাওয়া যায়। প্রথম দিন কতক বেশ ক্ষুধা বাড়ে, বেশ খাওয়া যায়, তাহার পরে যে কে সেই পেট ভার হইয়া আসে, বুক জ্বালা করিতে থাকে, যা খাওয়া যায় তাই। হেমনলিনী, রমেশবাবু, আপনি নর্মদা ঝর্ণা দেখিয়াছেন? রমেশ, না, দেখি নাই। হেমনলিনী, এ আপনার দেখা উচিত, না বাবা? অন্নদা, তা বেশ তো, রমেশ আমাদের সঙ্গেই আসুন না কেন? হাওয়া বদলও হইবে, মার্বেল পাহাড়ও দেখিবে। হাওয়া বদল করা এবং মার্বেল পাহাড় দেখা, এই দুইটি যেন রমেশের পক্ষে সম্প্রতি সর্বাপেক্ষা প্রয়োজনীয়। সুতরাং রমেশকেও রাজি হইতে হইল। সেদিন রমেশের শরীর মন যেন হাওয়ার উপরে ভাসিতে লাগিল। অশান্ত হৃদয়ের আবেগকে কোনো একটা রাস্তায় ছাড়া দিবার জন্য সে আপনার বাসার ঘরের মধ্যে দ্বার রুদ্ধ করিয়া হারমোনিয়ামটা লইয়া পড়িল। আজ আর তাহার সত্যনত্ব জ্ঞান রহিল না। যন্ত্রটার উপরে তাহার উন্মত্ত আঙুলগুলা তাল বেতালার নৃত্য বাঁধাইয়া দিল। হেমনলিনীর দূরে যাইবার সম্ভাবনায় কয়দিন তাহার হৃদয়টা ভারাক্রান্ত হইয়াছিল। আজ উল্লাসের বেগে সঙ্গীতবিদ্যা সম্বন্ধে সর্বপ্রকার ন্যায় অন্যায় বোধ একেবারে বিসর্জন দিল। এমন সময় দরজায় ঘা পড়িল। সর্বনাশ! থামুন থামুন রমেশবাবু, করিতেছেন কি? রমেশ অত্যন্ত লজ্জিত হইয়া আরক্ত মুখে দরজা খুলিয়া দিল। অক্ষয় ঘরের মধ্যে প্রবেশ করিয়া কহিল, রমেশবাবু, গোপনে বসিয়া এই যে কাণ্ডটি করিতেছেন, আপনাদের ক্রিমিনাল কোডের কোন দণ্ডবিধির মধ্যে কি ইহা পড়ে না? রমেশ হাসিতে লাগিল, কহিল, অপরাধ কবুল করিতেছি। অক্ষয় কহিল, রমেশবাবু, আপনি যদি কিছু মনে না করেন, আপনার সঙ্গে আমার একটা কথা আলোচনা করিবার আছে। রমেশ উৎকণ্ঠিত হইয়া নীরবে আলোচ্য বিষয়ের প্রতীক্ষা করিয়া রহিল। অক্ষয়, আপনি এতদিনে এটুকু বুঝিয়াছেন হেমনলিনীর ভালো মন্দের প্রতি আমি উদাসীন নহি। রমেশ হ্যাঁ না কিছুই না বলিয়া চুপ করিয়া শুনিতে লাগিল। অক্ষয়, তাহার সম্বন্ধে আপনার অভিপ্রায় কি, তাহা জিজ্ঞাসা করিবার অধিকার আমার আছে। আমি অন্নদাবাবুর বন্ধু। কথাটা এবং কথার ধরনটা রমেশের অত্যন্ত খারাপ লাগিল, কিন্তু কড়া জবাব দিবার অভ্যাস ও ক্ষমতা রমেশের নাই। সে মৃদুস্বরে কহিল, তাহার সম্বন্ধে আমার কোনো মন্দ অভিপ্রায় আছে, এ আশঙ্কা আপনার মনে আসিবার কি কোনো কারণ ঘটিয়াছে? অক্ষয়, দেখুন, আপনি হিন্দু পরিবারে আছেন, আপনার পিতা হিন্দু ছিলেন। আমি জানি, পাছে আপনি ব্রাহ্মঘরে বিবাহ করেন, এই আশঙ্কায় তিনি আপনাকে অন্যত্র বিবাহ দিবার জন্য দেশে লইয়া গিয়াছিলেন। এই সংবাদটি অক্ষয়ের জানিবার বিশেষ কারণ ছিল, কারণ অক্ষয় রমেশের পিতার মনে এই আশঙ্কা জন্মাইয়া দিয়াছিল। রমেশ ক্ষণকালের জন্য অক্ষয়ের মুখের দিকে চাহিতে পারিল না। অক্ষয় কহিল, হঠাৎ আপনার পিতার মৃত্যু ঘটিল বলিয়াই কি আপনি নিজেকে স্বাধীন মনে করিতেছেন? তাহার ইচ্ছা কি? রমেশ আর সহ্য করিতে না পারিয়া কহিল, দেখুন অক্ষয়বাবু, অন্যের সম্বন্ধে আমাকে উপদেশ দিবার অধিকার যদি আপনার থাকে তবে দিন, আমি শুনিয়া যাইব। কিন্তু আমার পিতার সহিত আমার যে সম্বন্ধ, তাহাতে আপনার কোনো কথা বলিবার নাই। অক্ষয় কহিল, আচ্ছা বেশ, সে কথা তবে থাক, কিন্তু হেমনলিনীকে বিবাহ করিবার অভিপ্রায় এবং অবস্থা আপনার আছে কিনা সে কথা আপনাকে বলিতে হইবে। রমেশ আঘাতের পর আঘাত খাইয়া ক্রমশ উত্তেজিত হইয়া উঠিতেছিল। কহিল, দেখুন অক্ষয়বাবু, আপনি অন্নদাবাবুর বন্ধু হইতে পারেন, কিন্তু আমার সহিত আপনার তেমন বেশি ঘনিষ্ঠতা হয় নাই। দয়া করিয়া আপনি এসব প্রসঙ্গ বন্ধ করুন। অক্ষয়,
আমি বন্ধ করিলেই যদি সব কথা বন্ধ থাকে এবং আপনি এখন যেমন ফলাফলের প্রতি দৃষ্টি না রাখিয়া বেশ আরামে দিন কাটাইতেছেন, এমনি বরাবর কাটাইতে পারিতেন, তাহা হইলে কোনো কথা ছিল না। কিন্তু সমাজ আপনাদের মতো নিশ্চিন্ত প্রকৃতি লোকের পক্ষে সুখের স্থান নহে। যদিও আপনারা অত্যন্ত উঁচু দরের লোক, পৃথিবীর কথা বড় বেশি ভাবেন না, তবু চেষ্টা করিলে হয়তো এটুকুও বুঝিতে পারিবেন যে ভদ্রলোকের কন্যার সহিত আপনি যেরূপ ব্যবহার করিতেছেন, এরূপ করিয়া আপনি বাহিরের লোকের জবাবদিহি হইতে নিজেকে বাঁচাইতে পারেন না, এবং যাহাদিগকে আপনি শ্রদ্ধা করেন তাহাদিগকে লোকসমাজে অশ্রদ্ধাভাজন করিবার ইহাই উপায়। রমেশ: আপনার উপদেশ আমি কৃতজ্ঞতার সহিত গ্রহণ করিলাম। আমার যাহা কর্তব্য তাহা আমি শীঘ্রই স্থির করিব এবং পালন করিব। এ বিষয়ে আপনি নিশ্চিন্ত হইবেন। এ সম্বন্ধে আর অধিক আলোচনা করিবার প্রয়োজন নাই। অক্ষয়: আমাকে বাঁচাইলেন রমেশবাবু। এত দীর্ঘকাল পরে আপনি যে কর্তব্য স্থির করিবেন এবং পালন করিবেন বলিতেছেন, ইহাতেই আমি নিশ্চিন্ত হইলাম। আপনার সঙ্গে আলোচনা করিবার শখ আমার নাই। আপনার সঙ্গীত চর্চায় বাধা দিয়া অপরাধী হইয়াছি, মাপ করিবেন। আপনি পুনর্বার শুরু করুন, আমি বিদায় হইলাম। এই বলিয়া অক্ষয় দ্রুত বেগে বাহির হইয়া গেল। ইহার পরে অত্যন্ত বেসুরা সঙ্গীত চর্চাও আর চলে না। রমেশ মাথার নিচে দুই হাত রাখিয়া বিছানার উপরে চিত হইয়া শুইয়া পড়িল। অনেকক্ষণ এইভাবে গেল। হঠাৎ ঘড়িতে টং টং করিয়া 5টা বাজিল শুনিয়াই সে দ্রুত উঠিয়া পড়িল। কি কর্তব্য স্থির করিল তাহা অন্তর্যামী জানেন, কিন্তু আশু প্রতিবেশীর ঘরে গিয়া যে পেয়ালা দুয়েক চা খাওয়া কর্তব্য, সে সম্বন্ধে তাহার মনে দ্বিধামাত্র রহিল না। হেমনলিনী চকিত হইয়া কহিল, রমেশবাবু, আপনার কি অসুখ করিয়াছে? রমেশ কহিল, বিশেষ কিছু না। অন্নদাবাবু কহিলেন, আর কিছুই নয়, হজমের গোল হইয়াছে, পিত্তাধিক্য। আমি যে পিল ব্যবহার করিয়া থাকি তাহার একটা খাইয়া দেখো দেখি। হেমনলিনী হাসিয়া কহিল, বাবা, ওই পিল খাওয়াও নাই, তোমার এমন আলাপি কেহ দেখি না, কিন্তু তাহাদের এমন কি উপকার হইয়াছে? অন্নদা: অনিষ্ট তো হয় নাই। আমি যে নিজে পরীক্ষা করিয়া দেখিয়াছি, এ পর্যন্ত যত রকম পিল খাইয়াছি, এইটাই সবচেয়ে উপকারী। হেমনলিনী: বাবা, যখন তুমি একটা নতুন পিল খাইতে আরম্ভ করো, তখনই কিছুদিন তাহার অশেষ গুণ দেখিতে পাও। অন্নদা: তোমরা কিছুই বিশ্বাস করো না। আচ্ছা, অক্ষয়কে জিজ্ঞাসা করিও দেখি, আমার চিকিৎসায় সে উপকার পাইয়াছে কিনা। সেই প্রামাণিক সাক্ষীকে তলবের ভয়ে হেমনলিনীকে নিরুত্তর হইতে হইল। কিন্তু সাক্ষী আপনি আসিয়া হাজির হইল। আসিয়াই অন্নদাবাবুকে কহিল, অন্নদাবাবু, আপনার সেই পিল আমাকে আরেকটি দিতে হইবে। বড় উপকার হইয়াছে, আজ শরীর এমনি হালকা বোধ হইতেছে। অন্নদাবাবু সগর্বে তাহার কন্যার মুখের দিকে তাকাইলেন। পিল খাওয়ার পর অন্নদাবাবু অক্ষয়কে শীঘ্র ছাড়িতে চাহিলেন না। অক্ষয়ও যাইবার জন্য বিশেষ তড়া প্রকাশ না করিয়া মাঝে মাঝে রমেশের মুখের দিকে কটাক্ষপাত করিতে লাগিল। রমেশের চোখে সহজে কিছু পড়ে না, কিন্তু আজ অক্ষয়ের এই কটাক্ষগুলি তাহার চোখ এড়াইল না। ইহাকে তাহাকে বারবার উত্তেজিত করিয়া তুলিতে লাগিল। পশ্চিমে বেড়াইতে যাইবার সময় নিকটবর্তী হইয়া উঠিয়াছে। মনে মনে তাহারই আলোচনায় হেমনলিনীর চিত্ত আজ বিশেষ প্রফুল্ল ছিল। সে ঠিক করিয়া রাখিয়াছিল, আজ রমেশবাবু আসিলে ছুটি যাপন সম্বন্ধে তাহার সঙ্গে নানা প্রকার পরামর্শ করিবে। সেখানে নিভৃতে কি কি বই পড়িয়া শেষ করিতে হইবে, দুজনে মিলিয়া তাহার একটা তালিকা করিবার কথা ছিল। স্থির ছিল, রমেশ আজ সকাল সকাল আসিবে, কেননা চায়ের সময় অক্ষয় কিংবা কেহ না কেহ আসিয়া পড়ে, তখন মন্ত্রণা করিবার অবসর পাওয়া যায় না। কিন্তু আজ রমেশ অন্য দিনের চেয়েও দেরি করিয়া আসিয়াছে। মুখের ভাবও তাহার অত্যন্ত চিন্তাযুক্ত। ইহাতে হেমনলিনীর উৎসাহে অনেকটা আঘাত পড়িল। কোনো এক সুযোগে সে রমেশকে আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, আপনি আজ বড় যে দেরি করিয়া আসিলেন? রমেশ অন্যমনস্কভাবে একটু চুপ করিয়া থাকিয়া কহিল, হ্যাঁ, আজকে একটু দেরি হইয়া গেছে বটে। হেমনলিনী আজ তাড়াতাড়ি করিয়া কত সকাল সকাল চুল বাঁধিয়া লইয়াছে।
চুল বাঁধা কাপড় ছাড়ার পরে সে আজ কতবার ঘড়ির দিকে তাকাইয়াছে। অনেকক্ষণ পর্যন্ত মনে করিয়াছে তাহার ঘড়িটা ভুল চলিতেছে, এখনো বেশি দেরি হয় নাই। যখন এই বিশ্বাস রক্ষা করা একেবারে অসাধ্য হইয়া উঠিল, তখন সে জানলার কাছে বসিয়া একটা সেলাই লইয়া কোনো মতে মনের অধৈর্য শান্ত রাখিবার চেষ্টা করিয়াছে। তাহার পর রমেশ মুখ গম্ভীর করিয়া আসিল। কি কারণে দেরি হইয়াছে তাহার কোনো প্রকার জবাবদিহি করিল না। আজ সকাল সকাল আসিবার যেন কোনো শর্তই ছিল না। হেমনলিনী কোনো মতে চা খাওয়া শেষ করিল। ঘরের প্রান্তে একটি টিপাইয়ের উপরে কতকগুলি বই ছিল। হেমনলিনী বিশেষ কিছু উদ্যমের সহিত রমেশের মনোযোগ আকর্ষণপূর্বক সেই বইগুলা তুলিয়া লইয়া ঘর হইতে বাহির হইবার উপক্রম করিল। তখন হঠাৎ রমেশের চেতনা হইল। সে তাড়াতাড়ি কাছে আসিয়া কহিল, ওগুলি কোথায় লইয়া যাইতেছেন? আজ একবার বইগুলি বাছিয়া লইবেন না? হেমনলিনীর ওষ্ঠাধর কাঁপিতেছিল। সে উদ্বেল অশ্রুজলের উচ্ছ্বাস বহু কষ্টে সংবরণ করিয়া কম্পিত কণ্ঠে কহিল, থাক না, বই বাছিয়া কি আর হইবে? এই বলিয়া সে দ্রুত বেগে চলিয়া গেল। উপরের শয়নঘরে গিয়া বইগুলা মেঝের উপর ফেলিয়া দিল। রমেশের মনটা আরো বিকল হইয়া গেল। অক্ষয় মনে মনে হাসিয়া কহিল, রমেশবাবু, আপনার বোধহয় শরীরটা আজ তেমন ভালো নাই। রমেশ ইহার উত্তরে অর্ধস্ফুট স্বরে কি বলিল ভালো বোঝা গেল না। শরীরের কথায় অন্নদাবাবু উৎসাহিত হইয়া কহিলেন, সে তো রমেশকে দেখিয়াই আমি বলিয়াছি। অক্ষয় মুখ টিপিয়া হাসিতে হাসিতে কহিল, শরীরের প্রতি মনোযোগ করা রমেশবাবুর মতো লোকেরা বোধহয় অত্যন্ত তুচ্ছ মনে করেন। উহারা ভাবরাজ্যের মানুষ। আহার হজম না হইলে তাহা লইয়া চেষ্টা চরিত্র করাটাকে গ্রাম্যতা বলিয়া জ্ঞান করেন। অন্নদাবাবু কথাটাকে গম্ভীরভাবে লইয়া বিস্তারিত রূপে প্রমাণ করিতে বসিলেন যে ভাবুক হইলেও হজম করাটা চাই। রমেশ নীরবে বসিয়া মনে মনে দগ্ধ হইতে লাগিল। অক্ষয় কহিল, রমেশবাবু, আমার পরামর্শ শুনুন। অন্নদাবাবুর পিল খাইয়া একটু সকাল সকাল শুইতে যান। রমেশ কহিল, অন্নদাবাবুর সঙ্গে আজ আমার একটু বিশেষ কথা আছে, সেই জন্য আমি অপেক্ষা করিয়া আছি। অক্ষয় চৌকি ছাড়িয়া উঠিয়া কহিল, এই দেখুন, এ কথা পূর্বে বলিলেই হইত। রমেশবাবু সকল কথা পেটে রাখিয়া দেন। শেষকালের সময় যখন প্রায় উত্তীর্ণ হইয়া যায় তখন ব্যস্ত হইয়া উঠেন। অক্ষয় চলিয়া গেলে রমেশ নিজের জুতো জোড়াটার প্রতি দুই নতচক্ষু বদ্ধ রাখিয়া বলিতে লাগিল, অন্নদাবাবু, আপনি আমাকে আত্মীয়ের মতো আপনার ঘরের মধ্যে যাতায়াত করিবার অধিকার দিয়াছেন। ইহা আমি যে কত সৌভাগ্যের বিষয় বলিয়া জ্ঞান করি তাহা আপনাকে মুখে বলিয়া শেষ করিতে পারিব না। অন্নদাবাবু কহিলেন, বিলক্ষণ, তুমি আমাদের যোগেনের বন্ধু, তোমাকে ঘরের ছেলে বলিয়া মনে করিব না তো কি করিব? ভূমিকা তো হইল, তাহার পরে কি বলিতে হইবে রমেশ কিছুতেই ভাবিয়া পায় না। অন্নদাবাবু রমেশের পথ সুগম করিয়া দিবার জন্য কহিলেন, রমেশ, তোমার মতো ছেলেকে ঘরের ছেলে করিতে পারা আমারই কি কম সৌভাগ্য? ইহার পরেও রমেশের কথা জোগাইল না। অন্নদাবাবু কহিলেন, দেখো না, তোমাদের সম্বন্ধে বাহিরের লোক অনেক কথা বলিতে আরম্ভ করিয়াছে। তাহারা বলে হেমনলিনীর বিবাহের বয়স হইয়াছে, এখন তাহার সঙ্গী নির্বাচন সম্বন্ধে বিশেষ সতর্ক হওয়া আবশ্যক। আমি তাহাদিগকে বলি, রমেশকে আমি খুব বিশ্বাস করি, সে আমাদের উপরে কখনোই অন্যায় ব্যবহার করিতে পারিবে না। রমেশ, অন্নদাবাবু, আমার সম্বন্ধে আপনি সমস্তই তো জানেন। আপনি যদি আমাকে যোগ্য পাত্র বলিয়া মনে করেন তবে। অন্নদা, সে কথা বলাই বাহুল্য। আমরা তো এক প্রকার ঠিক করিয়াই রাখিয়াছি, কেবল তোমার সাংসারিক দুর্ঘটনার ব্যাপারে দিন স্থির করিতে পারি নাই। কিন্তু বাপু, আর বিলম্ব করা উচিত হয় না। সমাজে এ লইয়া ক্রমেই নানা কথা সৃষ্টি হইতেছে, সেটা যত শীঘ্র হয় বন্ধ করিয়া দেওয়া কর্তব্য। কি বলো? রমেশ, আপনি যেরূপ আদেশ করিবেন তাহাই হইবে। অবশ্য সর্বপ্রথমে আপনার কন্যার মত জানা আবশ্যক। অন্নদা, সে তো ঠিক কথা, কিন্তু সে এক প্রকার জানাই আছে।
তবু কাল সকালেই সে কথাটা পাকা করিয়া লইব। রমেশ, আপনার শুইতে যাইবার বিলম্ব হইতেছে, আজ তবে আসি। অন্নদা, একটু দাঁড়াও, আমি বলি কি, আমরা জব্বলপুরে যাইবার আগেই তোমাদের বিবাহটা হইয়া গেলে ভালো হয়। রমেশ, সে তো আর বেশি দেরি নাই। অন্নদা, না, এখনো দিন 10 আছে। আগামী রবিবারে যদি তোমাদের বিবাহ হইয়া যায়, তাহা হইলে তাহার পরেও যাত্রার আয়োজনের জন্য 2-3 দিন সময় পাওয়া যাইবে। বুঝিয়াছ রমেশ, এত তাড়া করিতাম না, কিন্তু আমার শরীরের জন্যই ভাবনা। রমেশ সম্মত হইল এবং আর একটি পিল গিলিয়া বাড়ি চলিয়া গেল। বিদ্যালয়ের ছুটি নিকটবর্তী। ছুটির সময় কমলাকে বিদ্যালয়ে রাখিবার জন্য রমেশ কর্তৃর সহিত পূর্বেই ঠিক করিয়াছিল। রমেশ প্রত্যুষে উঠিয়া ময়দানের নির্জন রাস্তায় পদচারণা করিতে করিতে স্থির করিল, বিবাহের পর সে কমলা সম্বন্ধে হেমনলিনীকে সমস্ত ঘটনা আগাগোড়া বিস্তারিত করিয়া বলিবে। তাহার পরে কমলাকেও সমস্ত কথা বলিবার অবকাশ হইবে। এইরূপ সকল পক্ষে বোঝাপড়া হইয়া গেলে কমলা স্বচ্ছন্দে বন্ধুভাবে হেমনলিনীর সঙ্গেই বাস করিতে পারিবে। দেশে ইহা লইয়া নানা কথা উঠিতে পারে, ইহাই মনে করিয়া সে হাজারিবাগে গিয়া প্র্যাকটিস করিবে স্থির করিয়াছে। ময়দান হইতে ফিরিয়া আসিয়া রমেশ অন্নদাবাবুর বাড়ি গেল। সিঁড়িতে হঠাৎ হেমনলিনীর সঙ্গে দেখা হইল। অন্যদিন হইলে এরূপ সাক্ষাতে একটু কিছু আলাপ হইত। আজ হেমনলিনীর মুখ লাল হইয়া উঠিল। সেই রক্তিমার মধ্য দিয়া একটা হাসির আভা উষার আলোকের মতো দীপ্তি পাইল। হেমনলিনী মুখ ফিরাইয়া চোখ নিচু করিয়া দ্রুত বেগে চলিয়া গেল। রমেশ যে গতটা হেমনলিনীর কাছ হইতে হারমোনিয়ামে শিখিয়াছিল, বাসায় গিয়া সেইটে খুব করিয়া বাজাইতে লাগিল। কিন্তু একটি মাত্র গত সমস্ত দিন বাজানো চলে না। কবিতার বই পড়িতে চেষ্টা করিল, মনে হইল তাহার ভালোবাসার সুর যে সুদূর উচ্চে উঠিতেছে, কোনো কবিতা সে পর্যন্ত নাগাল পাইতেছে না। আর হেমনলিনী অশ্রান্ত আনন্দের সহিত তাহার গৃহকর্ম সমস্ত সারিয়া নিভৃত দ্বীপ্রহরের শয়নঘরের দ্বার বন্ধ করিয়া তাহার সেলাইটি লইয়া বসিয়াছে। মুখের উপরে একটি পরিপূর্ণ প্রসন্নতার শান্তি, একটি সর্বাঙ্গীন সার্থকতা তাহাকে বেষ্টন করিয়া রহিয়াছে। চায়ের সময়ের পূর্বেই কবিতার বই এবং হারমোনিয়াম ফেলিয়া রমেশ অন্নদাবাবুর বাসায় আসিয়া উপস্থিত হইল। অন্যদিন হেমনলিনীর সহিত দেখা হইতে বড় বিলম্ব হইত না, কিন্তু আজ চায়ের ঘরে দেখিল সে ঘর শূন্য, দোতলায় বসিবার ঘরে দেখিল সে ঘরও শূন্য। হেমনলিনী এখনো তাহার শয়নগৃহ ছাড়িয়া নামে নাই। অন্নদাবাবু যথাসময়ে আসিয়া টেবিল অধিকার করিয়া বসিলেন। রমেশ ক্ষণে ক্ষণে চকিতভাবে দরজার দিকে দৃষ্টিপাত করিতে লাগিল। পদশব্দ হইল, কিন্তু ঘরে প্রবেশ করিল অক্ষয়। যথেষ্ট হৃদ্যতা দেখাইয়া কহিল, এই যে রমেশবাবু, আমি আপনার বাসাতেই গিয়াছিলাম। শুনিয়াই রমেশবাবুর মুখে উদ্বেগের ছায়া পড়িল। অক্ষয় হাসিয়া কহিল, ভয় কিসের রমেশবাবু? আপনাকে আক্রমণ করিতে যাই নাই। শুভ সংবাদে অভিনন্দন প্রকাশ করা বন্ধুবান্ধবের কর্তব্য, তাহাই পালন করিতে গিয়াছিলাম। এই কথায় অন্নদাবাবুর মনে পড়িল হেমনলিনী উপস্থিত নাই। হেমনলিনীকে ডাক দিলেন। উত্তর না পাইয়া তিনি নিজে উপরে গিয়া কহিলেন, হেম, এ কি, এখনো সেলাই লইয়া বসিয়া আছো? চা তৈরি যে, রমেশ অক্ষয় আসিয়াছে। হেমনলিনী মুখ ঈষৎ লাল করিয়া কহিল, বাবা, আমার চা উপরে পাঠাইয়া দাও, আজ আমি সেলাইটা শেষ করিতে চাই। অন্নদা, ওই তোমার দোষ হেম। যখন যেটা লইয়া পড়ো তখন আর কিছুই খেয়াল করো না। যখন পড়া লইয়াছিলে তখন বই কোল হইতে নামিত না। এখন সেলাই লইয়া পড়িয়াছ, এখন আর সমস্তই বন্ধ। না না, সে হইবে না, চলো নিচে গিয়া চা খাইবে চলো। এই বলিয়া অন্নদাবাবু জোর করিয়াই হেমনলিনীকে নিচে লইয়া আসিলেন। সে আসিয়াই কাহারও দিকে দৃষ্টি না করিয়া তাড়াতাড়ি চা ঢালিবার ব্যাপারে ভারী ব্যস্ত হইয়া উঠিল। অন্নদাবাবু অধীর হইয়া কহিলেন, হেম, ও কি করিতেছ? আমার পেয়ালায় চিনি দিতেছ কেন? আমি তো কোনো কালেই চিনি দিয়া চা খাই না। অক্ষয় টিপি টিপি হাসিয়া কহিল,
আজ উনি ঔদার্য সংবরণ করিতে পারিতেছেন না, আজ সকলকেই মিষ্ট বিতরণ করিবেন। হেমনলিনীর প্রতি এই প্রচ্ছন্ন বিদ্রূপ রমেশের মনে মনে অসহ্য হইল। সে তৎক্ষণাৎ স্থির করিল, আর যাই হোক, বিবাহের পরে অক্ষয়ের সহিত কোনো সম্পর্ক রাখা হইবে না। অক্ষয় কহিল, রমেশবাবু, আপনার নামটা বদলাইয়া ফেলুন। রমেশ এই রসিকতার চেষ্টায় অধিকতর বিরক্ত হইয়া কহিল, কেন বলুন দেখি? অক্ষয় খবরের কাগজ খুলিয়া কহিল, এই দেখুন, আপনার নামের একজন ছাত্র অন্য লোককে নিজের নামে চালাইয়া পরীক্ষা দেওয়াইয়া পাশ হইয়াছিল, হঠাৎ ধরা পড়িয়াছে। হেমনলিনী জানে রমেশ মুখের উপর উত্তর দিতে পারে না, সেই জন্য এতকাল অক্ষয় রমেশকে যত আঘাত করিয়াছে সেই তাহার প্রতিঘাত দিয়া আসিয়াছে। আজও থাকিতে পারিল না। গুড় ও ক্রোধের লক্ষণ চাপিয়া ঈষৎ হাস্য করিয়া কহিল, অক্ষয় বলিয়া ঢের লোক বোধহয় জেলখানায় আছে। অক্ষয় কহিল, ওই দেখুন, বন্ধুভাবে সৎ পরামর্শ দিতে গেলে আপনারা রাগ করেন। তবে সমস্ত ইতিহাসটা বলি। আপনি তো জানেন আমার ছোট বোন শরৎ বালিকা বিদ্যালয় পড়িতে যায়। সে কাল সন্ধ্যার সময় আসিয়া কহিল, দাদা, তোমাদের রমেশবাবু স্ত্রী আমাদের স্কুলে পড়েন। আমি বলিলাম, দূর পাগলি, আমাদের রমেশবাবু ছাড়া কি আর দ্বিতীয় রমেশবাবু জগতে নাই? শরৎ কহিল, তা যেই হন, তিনি তাঁর স্ত্রীর উপরে ভারী অন্যায় করিতেছেন। ছুটিতে প্রায় সব মেয়েই বাড়ি যাইতেছে। তিনি তাঁর স্ত্রীকে বোর্ডিংয়ে রাখিবার বন্দোবস্ত করিয়াছেন। সে বেচারা কাঁদিয়া কাটিয়া অনর্থপাত করিতেছে। আমি তখনই মনে মনে কহিলাম, এ তো ভালো কথা নহে। শরৎ যেমন ভুল করিয়াছিল, এমন ভুল আরও তো কেহ কেহ করিতে পারে। অন্নদাবাবু হাসিয়া উঠিয়া কহিলেন, অক্ষয়, তুমি কি পাগলের মতো কথা কহিতেছ? কোন রমেশের স্ত্রী স্কুলে পড়িয়া কাঁদিতেছে বলিয়া আমাদের রমেশ নাম বদলাইবে নাকি? এমন সময় হঠাৎ বিবর্ণ মুখে রমেশ ঘর হইতে উঠিয়া চলিয়া গেল। অক্ষয় বলিয়া উঠিল, ও কি রমেশবাবু, আপনি রাগ করিয়া চলিয়া গেলেন নাকি? দেখুন দেখি, আপনি কি মনে করেন আপনাকে আমি সন্দেহ করিতেছি? বলিয়া রমেশের পশ্চাৎ পশ্চাৎ বাহির হইয়া গেল। অন্নদাবাবু কহিলেন, এ কি কাণ্ড! হেমনলিনী কাঁদিয়া ফেলিল। অন্নদাবাবু ব্যস্ত হইয়া কহিলেন, ও কি হেম, কাঁদিস কেন? সে উচ্ছ্বসিত রোদনের মধ্যে রুদ্ধকণ্ঠে কহিল, বাবা, অক্ষয়বাবুর ভারী অন্যায়। কেন উনি আমাদের বাড়িতে ভদ্রলোককে এমন করিয়া অপমান করেন? অন্নদাবাবু কহিলেন, অক্ষয় ঠাট্টা করিয়া একটা কি বলিয়াছে, ইহাতে এত অস্থির হইবার কি দরকার ছিল? এরকম ঠাট্টা অসহ্য। বলিয়া দ্রুত পদে হেমনলিনী উপরে চলিয়া গেল। এইবার কলিকাতায় আসার পর রমেশ বিশেষ যত্নের সহিত কমলার স্বামীর সন্ধান করিতেছিল। বহু কষ্টে ধোবাপুকুরটা কোন জায়গায় তাহা বাহির করিয়া কমলার মামা তারিণীচরণকে এক পত্র লিখিয়াছিল। উক্ত ঘটনার পরদিন প্রাতে রমেশ সেই পত্রের জবাব পাইল। তারিণীচরণ লিখিতেছেন, দুর্ঘটনার পরে তাহার জামাতা শ্রীমান নলিনাক্ষের কোনো সংবাদই পাওয়া যায় নাই। রংপুরে তিনি ডাক্তারি করিতেন। সেখানে চিঠি লিখিয়া তারিণীচরণ জানিয়াছেন, সেখানেও কেহ আজ পর্যন্ত তাহার কোনো খবর পায় নাই। তাহার জন্মস্থান কোথায় তাহা তারিণীচরণের জানা নাই। কমলার স্বামী নলিনাক্ষ যে বাঁচিয়া আছেন, এ আশা আজ রমেশের মন হইতে একেবারে দূর হইল। সকালে রমেশের হাতে আরো অনেকগুলা চিঠি আসিয়া পড়িল। বিবাহের সংবাদ পাইয়া তাহার আলাপি পরিচিত অনেকে তাহাকে অভিনন্দন পত্র লিখিয়াছে। কেহ বা আহারের দাবি জানাইয়াছে, কেহ বা এতদিন সমস্ত ব্যাপারটা সে গোপন রাখিয়াছে বলিয়া রমেশকে সকৌতুক তিরস্কার করিয়াছে। এমন সময় অন্নদাবাবুর বাড়ি হইতে চাকর একখানি চিঠি লইয়া রমেশের হাতে দিল। হাতের অক্ষর দেখিয়া রমেশের বুকের ভিতরটা দুলিয়া উঠিল। হেমনলিনীর চিঠি। রমেশ মনে করিল, অক্ষয়ের কথা শুনিয়া হেমনলিনীর মনে সন্দেহ জন্মিয়াছে এবং তাহাই দূর করিবার জন্য সে রমেশকে পত্র লিখিয়াছে। চিঠি খুলিয়া দেখিল, তাহাতে কেবল এই কটি কথাই লেখা আছে, অক্ষয়বাবু কাল আপনার উপর ভারী অন্যায় করিয়াছেন। মনে করিয়াছিলাম
আজ সকালেই আপনি আসিবেন, কেন আসিলেন না? অক্ষয়বাবুর কথা কেন আপনি এত করিয়া মনে লইতেছেন? আপনি তো জানেন আমি তার কথা গ্রাহ্যই করি না। আপনি আজ সকাল সকাল আসিবেন, আমি আজ সেলাই ফেলিয়া রাখিব। এই কটি কথার মধ্যে হেমনলিনীর সান্ত্বনা সুধাপূর্ণ কোমল হৃদয়ের ব্যথা অনুভব করিয়া রমেশের চোখে জল আসিল। রমেশ বুঝিল, কাল হইতেই হেমনলিনী রমেশের বেদনা শান্ত করিবার জন্য ব্যগ্র হৃদয়ে প্রতীক্ষা করিয়া আছে। এমনি করিয়া রাত গিয়াছে, এমনি করিয়া সকালটা কাটিয়াছে, অবশেষে আর থাকিতে না পারিয়া এই চিঠিখানি লিখিয়াছে। রমেশ কাল হইতে ভাবিতেছে আর বিলম্ব না করিয়া এইবার হেমনলিনীকে সকল কথা খুলিয়া বলা আবশ্যক হইয়াছে। কিন্তু কল্লকার ব্যাপারের পর বলা কঠিন হইয়া উঠিয়াছে। এখন ঠিক শুনাইবে যেন অপরাধ ধরা পড়িয়া জবাবদিহির চেষ্টা হইতেছে। শুধু তাহাই নহে, অক্ষয়ের যে কতকটা জয় হইবে সেও অসহ্য। রমেশ ভাবিতে লাগিল, কমলার স্বামী যে আর কোনো রমেশ, নিশ্চয়ই অক্ষয়ের মনে সেই ধারণাই আছে, নহিলে সে এতক্ষণ কেবল ইঙ্গিত করিয়া থামিয়া থাকিত না, পাড়া শুদ্ধ গোল করিয়া বেড়াইত। অতএব এই বেলা যাহা হয় একটা উপায় অবলম্বন করা দরকার। এমন সময় আর একটা ডাকের চিঠি আসিল। রমেশ খুলিয়া দেখিল সে চিঠি স্ত্রী বিদ্যালয়ের কর্ত্রীর নিকট হইতে আসিয়াছে। তিনি লিখিয়াছেন, কমলা অত্যন্ত কাতর হইয়া পড়িয়াছে, তাহাকে এ অবস্থায় ছুটির সময় বিদ্যালয়ের বোর্ডিংয়ে রাখা তিনি সঙ্গত বোধ করেন না। আগামী শনিবারে স্কুল হইয়া ছুটি হইবে, সেই সময় তাহাকে বিদ্যালয় হইতে বাড়ি লইয়া যাইবার ব্যবস্থা করা নিতান্ত আবশ্যক। আগামী শনিবারে কমলাকে বিদ্যালয় হইতে লইয়া আসিতে হইবে। আগামী রবিবারে রমেশের বিবাহ। রমেশবাবু, আমাকে মাপ করিতে হইবে, এই বলিয়া অক্ষয় ঘরের মধ্যে প্রবেশ করিল। কহিল, এমন একটা সামান্য ঠাট্টায় আপনি যে এত রাগ করিবেন তাহা আগে জানিলে আমি ও কথা তুলিতাম না। ঠাট্টার মধ্যে কিছু সত্য থাকিলেই লোকে চটিয়া ওঠে, কিন্তু যাহা একেবারে অমূলক তাহা লইয়া আপনি সকলের সাক্ষাতে এত রাগারাগি করিলেন কেন? অন্নদাবাবু তো কাল হইতে আমাকে ভৎসনা করিতেছেন। হেমনলিনী আমার সঙ্গে কথা বন্ধ করিয়াছেন। আজ সকালে তাহাদের ওখানে গিয়াছিলাম, তিনি ঘর ছাড়িয়াই চলিয়া গেলেন। আমি এমন কি অপরাধ করিয়াছিলাম বলুন দেখি? রমেশ কহিল, এ সমস্ত বিচার যথাসময় হইবে। এখন আমাকে মাপ করিবেন, আমার একটা বিশেষ প্রয়োজন আছে। অক্ষয়, রোশন চৌকির বায়না দিতে চলিয়াছেন বুঝি? এদিকে সময় সংক্ষেপ, আমি আপনার শুভকর্মে বাধা দিব না, চলিলাম। অক্ষয় চলিয়া গেলে রমেশ অন্নদাবাবুর বাসায় গিয়া উপস্থিত হইল। ঘরে ঢুকিতেই হেমনলিনীর সহিত তাহার সাক্ষাৎ হইল। আজ রমেশ সকাল সকাল আসিবে, ইয়া হেমনলিনী নিশ্চয় ঠিক করিয়া প্রস্তুত হইয়া বসিয়াছিল। তাহার সেলাইয়ের ব্যাপারটি ভাঁজ করিয়া রুমালে বাঁধিয়া টেবিলের উপরে রাখিয়া দিয়াছিল। পাশে হারমোনিয়াম যন্ত্রটি ছিল। আজ খানিকটা সঙ্গীত আলোচনা হইতে পারিবে এইরূপ তাহার আশা ছিল। তাছাড়া অব্যক্ত সঙ্গীত তো আছেই। রমেশ ঘরে ঢুকিতেই হেমনলিনীর মুখে একটা উজ্জ্বল আভা পড়িল, কিন্তু সে আভা মুহূর্তেই ম্লান হইয়া গেল যখন রমেশ আর কোনো কথা না বলিয়া প্রথমেই জিজ্ঞাসা করিল, অন্নদাবাবু কোথায়? হেমনলিনী উত্তর করিল, বাবা তাহার বসিবার ঘরে আছেন। কেন, তাহাকে কি এখনই প্রয়োজন আছে? তিনি তো সেই চা খাইবার সময় নামিয়া আসিবেন। রমেশ, না, আমার বিশেষ প্রয়োজন আছে, আর বিলম্ব করা উচিত হইবে না। হেমনলিনী, তবে যান, তিনি ঘরেই আছেন। রমেশ চলিয়া গেল। প্রয়োজন আছে, সংসারে প্রয়োজনের কেবল সবুর সয় না, আর ভালোবাসাকেই দ্বারের বাহিরে অবকাশ প্রতীক্ষা করিয়া বসিয়া থাকিতে হয়। শরতের এই অম্লান দিন যেন নিঃশ্বাস ফেলিয়া আপন আনন্দ ভাণ্ডারের সোনার সিংহদ্বারটি বন্ধ করিয়া দিল। হেমনলিনী হারমোনিয়ামের নিকট হইতে চৌকি সরাইয়া লইয়া টেবিলের কাছে বসিয়া এক মনে সেলাই করিতে প্রবৃত্ত হইল। ছুঁচ ফুটিতে লাগিল কেবল বাহিরে নয়, ভিতরেও। রমেশের প্রয়োজনও শীঘ্র শেষ হইল না। প্রয়োজন রাজার মতো আপনার পুরা সময় লয়, আর ভালোবাসা কাঙাল।
রমেশ অন্নদাবাবুর ঘরের মধ্যে প্রবেশ করিল। তখন অন্নদাবাবু বুকের উপরে খবরের কাগজ চাপা দিয়া কেদারায় পড়িয়া নিদ্রা দিতেছিলেন। রমেশ ঘরে প্রবেশ করিয়া কাশিতেই তিনি চকিত হইয়া উঠিয়া খবরের কাগজটা তুলিয়া ধরিয়া কহিলেন, হ্যাঁ, দেখিয়াছ রমেশ, এবারে উলা ওঠায় কত লোক মরিয়াছে। রমেশ কহিল, বিবাহ এখন কিছুদিন বন্ধ রাখিতে হইবে, আমার বিশেষ কাজ আছে। অন্নদাবাবুর মাথা হইতে শহরের মৃত্যু তালিকার বিবরণ একেবারে লুপ্ত হইয়া গেল। ক্ষণকাল রমেশের মুখের দিকে তাকাইয়া কহিলেন, সে কি কথা রমেশ, নিমন্ত্রণ যে হইয়া গেছে? রমেশ কহিল, এই রবিবারের পরের রবিবারের দিন পিছাইয়া দিয়া আজই পত্র বিলি করিয়া দেওয়া যাইতে পারে। অন্নদা, রমেশ, তুমি আমাকে অবাক করিলে। এ কি মকদ্দমা যে তোমার সুবিধে মতো তুমি দিন পিছাইয়া মুলতুবি করিতে থাকিবে? তোমার প্রয়োজনটা কি শুনি? রমেশ, সে অত্যন্ত বিশেষ প্রয়োজন, বিলম্ব করিলে চলিবে না। অন্নদাবাবু বাতাহত কদলী বৃক্ষের মতো কেদারার উপর হেলান দিয়া পড়িলেন। কহিলেন, বিলম্ব করিলে চলিবে না? বেশ কথা, অতি উত্তম কথা। এখন তোমার যাহা ইচ্ছা হয় করো। নিমন্ত্রণ ফিরাইয়া লইবার ব্যবস্থা তোমার বুদ্ধিতে যাহা আসে তাহাই হোক। লোকে যখন আমাকে জিজ্ঞাসা করিবে, আমি বলিব আমি ওসব কিছুই জানি না। তাহার কি আবশ্যক সে তিনিই জানেন, আর কবে তাহার সুবিধে হইবে সে তিনিই বলিতে পারেন। রমেশ উত্তর না করিয়া নতমুখে বসিয়া রহিল। অন্নদাবাবু কহিলেন, হেমনলিনীকে সব কথা বলা হইয়াছে? রমেশ, না, তিনি এখনো জানেন না। অন্নদা, তাহার তো জানা আবশ্যক, তোমার তো একলার বিবাহ নয়। রমেশ, আপনাকে আগে জানাইয়া তাহাকে জানাইব স্থির করিয়াছি। অন্নদাবাবু ডাকিয়া উঠিলেন, হেম, হেম। হেমনলিনী ঘরের মধ্যে প্রবেশ করিয়া কহিল, কি বাবা? অন্নদা, রমেশ বলিতেছেন উহার কি একটা বিশেষ কাজ পড়িয়াছে, এখন উহার বিবাহ করিবার অবকাশ হইবে না। হেমনলিনী একবার বিবর্ণ মুখে রমেশের মুখের দিকে চাহিল। রমেশ অপরাধীর মতো নিরুত্তরে বসিয়া রহিল। হেমনলিনীর কাছে এ খবরটা যে এমন করিয়া দেওয়া হইবে রমেশ তাহা প্রত্যাশা করে নাই। অপ্রিয় বার্তা অকস্মাৎ এইরূপ নিতান্ত রূঢ়ভাবে হেমনলিনীকে যে কিরূপ মর্মান্তিক রূপে আঘাত করিল রমেশ তাহা নিজের ব্যথিত অন্তঃকরণের মধ্যেই সম্পূর্ণ অনুভব করিতে পারিল। কিন্তু যে তীর একবার নিক্ষিপ্ত হয় তাহা আর ফেরে না। রমেশ যেন স্পষ্ট দেখিতে পাইল এই নিষ্ঠুর তীর হেমনলিনীর হৃদয়ের ঠিক মাঝখানে গিয়া বিধিয়া রহিল। এখন কথাটা আর কোনো মতে নরম করিয়া লইবার উপায় নাই। সবই সত্য। বিবাহ এখন স্থগিত রাখিতে হইবে। রমেশের বিশেষ প্রয়োজন আছে। কি প্রয়োজন তাহাও সে বলিতে ইচ্ছা করে না। ইহার উপরে আর নতুন ব্যাখ্যা কি হইতে পারে? অন্নদাবাবু হেমনলিনীর দিকে চাহিয়া কহিলেন, তোমাদেরই কাজ, এখন তোমরাই ইহার যা হয় একটা মীমাংসা করিয়া লও। হেমনলিনী মুখ নত করিয়া বলিল, বাবা, আমি ইহার কিছুই জানি না। এই বলিয়া ঝড়ের মেঘের মুখে সূর্যাস্তের ম্লান আভাটুকু যেমন মিলাইয়া যায় তেমনি করিয়া সে চলিয়া গেল। অন্নদাবাবু খবরের কাগজ মুখের উপর তুলিয়া পরিবার ভান করিয়া ভাবিতে লাগিলেন। রমেশ নিস্তব্ধ হইয়া বসিয়া রহিল। হঠাৎ রমেশ একসময় চমকিয়া উঠিয়া চলিয়া গেল। বসিবার বড় ঘরে গিয়া দেখিল হেমনলিনী জানলার কাছে চুপ করিয়া দাঁড়াইয়া আছে। তাহার দৃষ্টির সম্মুখে আসন্ন পূজার ছুটির কলিকাতা জোয়ারের নদীর মতো তাহার সমস্ত রাস্তা ও গলির মধ্যে স্ফীত জনপ্রবাহে চঞ্চল মুখর হইয়া উঠিয়াছে। রমেশ একেবারে তাহার পার্শ্বে যাইতে কুণ্ঠিত হইল। পশ্চাৎ হইতে কিছুক্ষণের জন্য স্থির দৃষ্টিতে তাহাকে দেখিতে লাগিল। শরতের অপরাহ্ন আলোকে বাতায়নবর্তিনী এই স্তব্ধ মূর্তিটি রমেশের মনের মধ্যে একটি চিরস্থায়ী ছবি আঁকিয়া দিল। ওই সুকুমার কপলের একটি অংশ, ওই সযত্ন রচিত ভঙ্গি, ওই গ্রীবার উপরে কোমল বিরল কেশগুলি, তাহারই নিচে সোনার হাড়ের একটুখানি আভাস, বাম স্কন্ধ হইতে লম্বিত অঞ্চলের বঙ্কিম প্রান্ত,
সমস্তই রেখায় রেখায় তাহার পীড়িত চিত্তের মধ্যে যেন কাটিয়া কাটিয়া বসিয়া গেল। রমেশ আস্তে আস্তে হেমনলিনীর কাছে আসিয়া দাঁড়াইল। হেমনলিনী রমেশের চেয়ে রাস্তার লোকেদের জন্য যেন বেশি ঔৎসুক্য বোধ করিতে লাগিল। রমেশ বাষ্পরুদ্ধ কণ্ঠে কহিল, আপনার কাছে আমার একটি ভিক্ষা আছে। রমেশের কণ্ঠস্বরে উদ্বেল বেদনার আঘাত অনুভব করিয়া মুহূর্তের মধ্যে হেমনলিনীর মুখ ফিরিয়া আসিল। রমেশ বলিয়া উঠিল, তুমি আমাকে অবিশ্বাস করিও না। রমেশ এই প্রথম হেমনলিনীকে তুমি বলিল। এই কথা আমাকে বলো যে তুমি আমাকে কখনো অবিশ্বাস করিবে না। আমি অন্তর্যামীকে অন্তরে সাক্ষী রাখিয়া বলিতেছি, তোমার কাছে আমি কখনো অবিশ্বাসী হইব না। রমেশের আর কথা বাহির হইল না, তাহার চোখের প্রান্তে জল দেখা দিল। তখন হেমনলিনী তাহার স্নিগ্ধ করুণ দুই চক্ষু তুলিয়া রমেশের মুখের দিকে স্থির করিয়া রাখিল। তাহার পরে সহসা বিগলিত অশ্রুধারা হেমনলিনীর দুই কপল বাহিয়া ঝরিয়া পড়িতে লাগিল। দেখিতে দেখিতে সেই নিভৃত বাতায়ন তলে দুইজনের মধ্যে একটি বাক্যবিহীন শান্তি ও সান্ত্বনার স্বর্গখণ্ড সৃজিত হইয়া গেল। কিছুক্ষণ এই অশ্রুজল প্লাবিত সুগভীর মৌনের মধ্যে হৃদয় মন নিমগ্ন রাখিয়া একটি আরামের দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রমেশ কহিল, কেন আমি এখন সপ্তাহের জন্য বিবাহ স্থগিত রাখিবার প্রস্তাব করিয়াছি, তাহার কারণ কি তুমি জানিতে চাও? হেমনলিনী নীরবে মাথা নাড়িল, সে জানিতে চায় না। রমেশ কহিল, বিবাহের পরে আমি তোমাকে সব কথা খুলিয়া বলিব। এই কথাটায় হেমনলিনীর কপলের কাছটা একটুখানি রাঙা হইয়া উঠিল। আজ আহার আনতে হেমনলিনী যখন রমেশের সহিত মিলন প্রত্যাশায় উৎসুক চিত্তে সাজ করিতেছিল, তখন সে অনেক হাসি গল্প, অনেক নিভৃত পরামর্শ, অনেক ছোটখাটো সুখের ছবি কল্পনায় সৃজন করিয়া লইতেছিল। কিন্তু এই যে অল্প কয় মুহূর্তে দুই হৃদয়ের মধ্যে বিশ্বাসের মালাবদল হইয়া গেল, এই যে চোখের জল ঝরিয়া পড়িল, কথাবার্তা কিছুই হইল না, কিছুক্ষণের জন্য দুইজনে পাশাপাশি দাঁড়াইয়া রহিল। ইহার নিবিড় আনন্দ, ইহার গভীর শান্তি, ইহার পরম আশ্বাস সে কল্পনাও করিতে পারে নাই। হেমনলিনী কহিল, তুমি একবার বাবার কাছে যাও, তিনি বিরক্ত হইয়া আছেন। রমেশ প্রফুল্ল চিত্তে সংসারের ছোট বড় আঘাত সংঘাত বুক পাতিয়া লইবার জন্য চলিয়া গেল। আজ এ পর্যন্তই। উপন্যাসের তৃতীয় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।